প্রধান নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলন কিছুক্ষণ পর কর্মকর্তাদের সঙ্গে কমিশনারদের মত বিনিময়। মেয়াদ শেষের আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারে আওয়াল কমিশন। গণ অভ্যুত্থানের 1 মাস আজ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই দেখিয়েছে মুক্তির পথ। হতাহতদের স্মরণে শহীদী মার্চ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ছুটির পর খুলছে পোশাক কারখানা, যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার। সাভারে 11 দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনে আসছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইসির একাধিক সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলন থেকেই আসতে পারে আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা। এর আগে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন কমিশনাররা। আমাদের বিভিন্ন কাজে আপনারা অত্যন্ত আন্তরিকভাবে সকল সময়ে আমাদেরকে সহায়তা করেছেন, যা আমাদেরকে সত্যিই কৃতজ্ঞ বিমুগ্ধ করেছিল। আজকে আমাদের বিদায় লগ্নে আপনারা জানেন, দেশে একটা বড় ধরনের জনতার ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটা আমাদের দেশকে আগামীতে প্রবল সংস্কারের দিকে এগিয়ে নিয়ে আরও সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা সকলেই আশাবাদী সেই স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে। আগামী দিনের বাংলাদেশ সকল বিষয়, প্রশাসন, বিচার, নির্বাচন সব কিছুই অনেক সুন্দর হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি ছোট একটি বক্তব্য লিখে নিয়ে এসেছিলাম। আপনারা যদি ধৈর্য সহকারে শ্রবণ করেন, আমি কৃতার্থ হব। দেশের প্রথম সাংবিধানিক সাধারণ নির্বাচন 1973 সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচন নিয়েও ছিল অনেক বিতর্ক। 1979 ও 1987 সালের সাধারণ নির্বাচন সামরিক শাসনামলে হয়েছে। ফলাফল নিয়েছিল বিতর্ক। 1991 নির্বাচন সম্মত রাজনৈতিক রূপরেখার ভিত্তিতে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। 1996 ও 1901 সালের নির্বাচন সাংবিধানিক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সূক্ষ্ম বা স্থূল কারচুপির সীমিত সমালোচনা সত্ত্বেও সার্বিকভাবে সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছিল। 2008 সালের নির্বাচন সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি মাত্র 27টি এবং আওয়ামী লীগ 230টি আসন পেয়েছিল। নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ছিল না। নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট বিষয়ে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সরকারের দর কষাকষির বিষয়টি প্রকাশ্য ছিল। সেই প্রশ্নে বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থানও গোপন ছিল না। 2014, 2018 এবং 2024 সালের নির্বাচন সংবিধান মতে দলীয় সরকারের অধীনে হয়েছে। 2014 সালের নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি। ফলে সেই নির্বাচনও 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। 2018 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে, নির্বাচন ইনক্লুসিভ ছিল। বিএনপি আসন পেয়েছিল মাত্র 6টি, পক্ষান্তরে আওয়ামী লীগ পেয়েছিল 258টি। মন্তব্য নিষ্প্রয়োজন। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বা ব্যবস্থাপনায়। 44টি নিবন্ধিত দলের মধ্যে 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি। কমিশন বিএনপি সহ সমমনা দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য
একাধিকবার আন্তরিকভাবে আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি। নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার বিষয়টি একটি রাজনৈতিক দলের নিজস্ব বিষয়। নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন। নির্বাচন কখন, কী কারণে, কতদিনের জন্য স্থগিত করা যাবে তাও সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। অতীতে কখনোই কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেননি। সম্প্রতি ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। 299টি আসনে 1969 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন নিষ্পন্ন করা অতিশয় কঠিন একটি কর্মযজ্ঞ। নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায়-দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে। একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু সকল সময় সকল কমিশনই অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে না। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ, কালো টাকা ও পেশিশক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। রাজনৈতিক সংস্কৃতি ও আচরণে এবং বিশেষত প্রার্থীদের আচরণে পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে। 1973 থেকে হওয়া অতীতের অন্যান্য সকল নির্বাচন ছাড়াও 2008, 2014 এবং 2018 সালের নির্বাচনের বিতর্কিত সন্দিগ্ধ বিষয়গুলো কমিশন পরবর্তী সকল নির্বাচনগুলো সতর্কতার সাথে আয়োজনের চেষ্টা করেছে। জাতীয় এবং স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনে দিনের বেলায় ব্যালট পেপার প্রেরণ, কতিপয় উপনির্বাচনে ভিডিও পর্যবেক্ষণ, ইভিএমের ব্যবহার, দেশের সকল জেলায় একই দিনে, তবে প্রতিটি জেলার প্রশাসনিক সীমানার মধ্যে মাঝে 3 থেকে 5 দিন বিরতি দিয়ে 5 থেকে 6টি ধাপে নির্বাচন অনুষ্ঠান, সরকারি কর্মকর্তাদের ব্যাপকভাবে রদবদল ইত্যাদি গৃহীত ব্যবস্থা নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল করতে অনেকটাই সহায়ক হয়েছিল। নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজন ছিল না। আমি স্পষ্ট করে বলছি, নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। নির্বাচন দলের ভেতরেই হয়েছে, মধ্যে হয়নি, উইদিন হয়েছে, বিটুইন হয়নি। কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে 2 বছর সময়ে ইউনিয়ন পরিষদের 992টি, উপজেলা পরিষদের 496টি, জেলা পরিষদের 71টি, পৌরসভার 90টি এবং সিটি কর্পোরেশনের 16টি নির্বাচন করেছে। নির্বাচনগুলোর সততা, সিদ্ধতা, নিরপেক্ষতা, অবাধ হওয়া নিয়ে অতীতের ন্যায় ব্যাপক বিতর্ক বা সমালোচনা হয়নি। উপনির্বাচন সহ জাতীয় সংসদের মোট 318টি আসনে কমিশন নির্বাচন করেছে। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক, কিন্তু বাংলাদেশের 53 বছরের নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই। সরকার বারবার বলেছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমি আরেকবার উচ্চারণ করে বলছি, সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত।
কমিশনের সদস্যরা সংবিধান মেনে দায়িত্ব পালন করে থাকেন। আমাদের কর্মকালে আমরা গণমাধ্যম, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সহ আবশ্যক সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি। আমি আজ বিদায় লগ্নে কৃতজ্ঞ চিত্তে সেটি স্মরণ করছি। বর্তমান ও অতীত থেকে আহরিত অভিজ্ঞতা, জ্ঞান ও উপলব্ধি থেকে ভবিষ্যতের জন্য কিছু প্রস্তাবনা সরকারের সদয় বিবেচনার জন্য রেখে যাওয়া আমরা আমাদের কর্তব্য মনে করছি। বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা, হোমোজিনিটি কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। আমাদের প্রবর্তিত অনলাইনে নমিনেশন দাখিল অব্যাহত রেখে নির্বাচন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে। অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। দুজন সদস্য এখানে উপস্থিত নাই, তারা কি পদত্যাগ করছেন? না, সচিব আসে। থ্যাংক ইউ। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি সহ অন্যান্য কমিশনার যারা আছেন তারা এই সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি আজ। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে 1 দফা দাবির চূড়ান্ত বিজয় অর্জন করে ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই দেখিয়েছে মুক্তির পথ। এখন চ্যালেঞ্জ বৈষম্যহীন সমাজ গঠনের। জুলাই বিপ্লবের সেই দিনগুলোর কথা জানাচ্ছেন সহকর্মী আলতাফ হোসাইন। 5 আগস্টের দুপুর, ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশত্যাগের খবরে রাজপথে হাজারো মানুষের ঢল। ঢাকার অলিগলি থেকে নানা বয়সী আর শ্রেণী পেশার মানুষের মিছিলের গন্তব্যস্থল হয়ে ওঠে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রস্থল গণভবন। এর পরের দৃশ্য এখনও তাজা কোটি বাঙালির স্মৃতিতে। হাতে লাল সবুজের পতাকা উড়িয়ে সেদিন মানুষের ঢলে ছিল নতুন সব স্লোগান। ছিল দ্বিতীয় স্বাধীনতা লাভের কথা, যে স্বাধীনতা পেতে রাজপথে ঝরে হাজারো ছাত্র জনতার তাজা প্রাণ। নতুন বাংলাদেশের ইতিহাসে যা ঠাঁই পেয়েছে জুলাই বিপ্লব নামে। ঘটনার শুরু জুলাইয়ের প্রথম সপ্তাহে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শান্তিপূর্ণ সে আন্দোলন গতি পায় তৎকালীন সরকার প্রধানের করা রাজাকার মন্তব্য ঘিরে। মুক্তিযুদ্ধের পর আর কোনো আন্দোলনে এত প্রাণহানি দেখেনি বাংলাদেশ। জুলাই গণহত্যার সে দিনগুলোর কথাই মনে করিয়ে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। একটা যুদ্ধের মতো, তো আমরা ওই সময়টাতে একদম নিরলসভাবে দিন রাত হচ্ছে আমরা নাওয়া খাওয়া ভুলে গিয়ে আমরা আমাদের রাজপথে আমরা থেকেছি। 15 বছরের যে ফ্যাসিজম যেটা ছিল সেটাকে হটানো কিন্তু আসলে কোনো সহজ কাজ না, যেটা আমরা করতে পেরেছি। এত প্রাণের বিনিময়ে পাওয়া স্বৈরাচার মুক্ত বাংলাদেশ নিয়ে এখন গণমানুষের প্রত্যাশারও যেন শেষ নেই। সে কাতারে আছেন আন্দোলনের সমন্বয়করাও। বাড়তি মনোযোগ দিলেন রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে। দাবি জানালেন জুলাই গণহত্যার যথাযথ বিচারের। আমরা শুধুমাত্র মানুষের পরিবর্তন চাই না, আমরা সিস্টেমের পরিবর্তন চাই, এবং এই সিস্টেমটা পরিবর্তন করার মাধ্যমেই আমরা চাই যে বাংলাদেশের মানুষের যে অধিকার, মানুষের যে চাওয়া পাওয়া,
সেই জিনিসগুলো পূর্ণ হোক। রেজিম যে সৃষ্টি করেছিল, যে সংস্কৃতি তৈরি করেছিলাম, আমরা সেটার মূলে কুঠারাঘাত হানতে চাই, আইনের শাসন নিশ্চিত করা। তো সেই জায়গা থেকে আমাকে ল অ্যান্ড অর্ডার বাস্তবায়ন করা। কিন্তু বিভিন্ন আমি বলছি, দেখেন, আমি শুধুমাত্র ব্যক্তি হাসিনা চলে গেছে, কিন্তু তার যে গড়ে তোলার যে রেজিমটা, যে সিস্টেমটা, সেটা এখনো রয়ে গেছে। বৈষম্যহীন যে সমাজ ব্যবস্থার চেতনায় জুলাই বিপ্লব, তা পূর্ণতা পাক আইনের শাসন, মানবাধিকার আর ন্যায় বিচার প্রতিষ্ঠার এক নতুন বাংলাদেশে। এমনটাই প্রত্যাশা স্বজন সহযোদ্ধা হারানো মানুষদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে বিকেলে দেশব্যাপী শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বেলা ৩টায় শুরু হবে শহীদি মার্চ। নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে। বরিশালে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ। এই মুহূর্তে বরিশাল ব্রজমোহন কলেজে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাব তার কাছে। জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আজ 1 মাস পূর্ণ হয়েছে এবং এই 1 মাস পূর্তিতে বরিশালে শহীদে মার্চ শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে বেলা 12টার সময় বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এখানে একটি মিছিল বের করেছে এবং এই মিছিলে বিএম কলেজের বাইরেও অমৃতলাল দে কলেজ, হাতেম আলী কলেজ সহ বিভিন্ন কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত নেতাকর্মীরা বাদেও কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা, ছাত্র প্রতিনিধিরা রয়েছেন এবং এখানে কিন্তু অনেক আহত, বেশ দুজন কিন্তু আহত হয়েছে, যে গুলিবিদ্ধ হয়েছে তারাও কিন্তু এই আজকের এই দিনটিতে এসে এই মুহূর্তে বিএম কলেজের এলাকার সামনে থেকে একটি মিছিল নিয়ে তারা নতুল্লাবাদ বাস টার্মিনাল দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা আজকের এই কর্মসূচি থেকে যে কথাটি বলেছে বরিশালের এই ছাত্র প্রতিনিধিরা, তারা বলছেন যে তারা বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে 24 ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তারা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন, যে বাংলাদেশ ক্ষুধামুক্ত হবে, সব ধরনের বৈষম্য মুক্ত হবে এবং সেই স্বপ্ন থেকে হাজারো মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, হতাহতের বিনিময়ে নতুন একটি বাংলাদেশ তারা বিনির্মাণ করতে সক্ষম হয়েছে, যেটি তারা ধরে রাখতে চায়। কোনো ধরনের কোনো সংঘাত তারা চায় না। বরিশালের অন্তত এই ছাত্র নেতারা কিন্তু বলছেন, ছাত্র প্রতিনিধিরা বলছেন, ছাত্র জনতারা এখানে যুক্ত হয়েছে এবং ঠিক এই মুহূর্তে দেখছেন যে বিভিন্ন ছাত্রদের সাথে সাধারণ অনেকেও কিন্তু এসেছে এখানে। ঠিক এই মুহূর্তে সামনের একটি জাতীয় পতাকা নিয়ে এই মিছিলের সম্মুখ সারিতে রয়েছে এক আহত যুবক, যার গত 4 আগস্ট একটি চোখ গুলিবিদ্ধ হয়েছিল এবং একটি চোখে তিনি এখন পর্যন্ত দেখতে পারেন না। তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি হয়তোবা তার এই একটি চোখ যাওয়ার মধ্য দিয়ে পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর এই সুন্দর আলো হয়তো তিনি দেখতে পারবেন না, কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি সক্ষম হয়েছে, এটিতেই তিনি খুশি। এবং তিনি এও জানিয়েছেন তারা কোনো কোঠা চান না। এই যে আহত হয়েছেন, নিহত হয়েছে তার পরিবারে, তারা বলছেন যে তারা কোনো কোঠা ভিত্তিক কোনো চাকরি চান না, তারা চাচ্ছেন একটি সুন্দর বাংলাদেশ। বরিশালের এই ছাত্র প্রতিনিধি, এই অংশগ্রহণকারীরা, ছাত্র জনতার অংশগ্রহণকারীরা বলছেন যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখা হয়েছিল 24 গণঅভ্যুত্থান আন্দোলনের মধ্যে দিয়ে, তা যেন সত্যি সত্যি সুন্দর হয়। এই মুহূর্তে এই মিছিলটি বরিশাল কেন্দ্রীয় নতুল্লাহ বাস টার্মিনালের সামনে এসেছে এবং এখানে একটি এখন সংক্ষিপ্ত সমাবেশ হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। বরিশাল থেকে আমার কাছে সব শেষ, এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে শহীদি মার্চের খবর জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু। সময় সংবাদে আরও থাকছে। খুলনায় 4 প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ এক ঠিকাদারের কবজায়। ধীর গতিতে আলোর মুখ দেখেনি অধিকাংশই। কয়েক দফায় বেড়েছে মেয়াদ। জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ অর্থনীতিবিদদের। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে 71-এর মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30টায় ঢাকা সেনানিবাসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। এরপর তিনি শ্রদ্ধা নিবেদন করেন শিখা অনির্বাণে। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। 3 বাহিনীর একটি চৌকস দল সরকার প্রধানকে গার্ড অব অনার দেয়। বিয়োগলে বাজানো হয় করুণ সুর। এ সময় উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। শ্রদ্ধা নিবেদনের পর শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
তৈরি পোশাক কারখানায় দুদিনের অসন্তোষ কাটিয়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সকাল থেকে কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্পনগরী গাজীপুর সাভারে। এ খাতের বাড়তি নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। মুজাফফর হোসেন জয়কে সঙ্গে নিয়ে রাজিবুল হাসানের রিপোর্ট। ছবি তুলেছেন জুনায়েদ রুবেল ও মনির হোসেন। দুদিনের অস্থিরতার পর আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে তৈরি পোশাক শিল্পে। দলে দলে কর্মস্থলে যোগ দিয়েছে শ্রমিকরা। শিল্পনগরী গাজীপুর ও সাভারের আশুলিয়ায় বৃহস্পতিবার সকাল থেকে কারখানার ফ্লোরে ফ্লোরে সুই সুতার কারিগরদের ব্যস্ততা বাড়ে উৎপাদনে। বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে সেনাবাহিনীর টহল ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। দুদিন ধরে বকেয়া বেতন পরিশোধ, বেতন বৃদ্ধি ও নারী পুরুষ সমান সংখ্যক নিয়োগের দাবিতে আন্দোলন করছিল শ্রমিকরা। পরে পরিস্থিতি সামাল দিতে গত বুধবার বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এদিকে গাজীপুরের ভোগড়ায় আজও চাকরি প্রত্যাশীদের ভিড় দেখা গেছে। প্রত্যেকটা গার্মেন্টস আমরা গেটে গিয়ে দেখি প্রত্যেকটা বেকার ছেলে, মেয়েদের অধিকার সম্পূর্ণ বেশি, ছেলেদের কোনো অধিকার নাই। এমন সেকশন আছে মানে এই জায়গার মধ্যে ছেলেরা কাজ করতে পারে, সেই জায়গায় মনে হয় আয়রন সেকশনে ওইটার মধ্যে মেয়ে নেই। আমাদের মূল দাবি 70% ছেলে নিবে, 30% মেয়ে নিবে। অন্যদিকে বেলা 9:30টায় আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় একটি কারখানার শ্রমিকরা 11 দফা দাবিতে বিক্ষোভ করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের এখানে খাবারের টাকা ছিল, টিফিন বিল ছিল, আমরা যারা ইনজিপি ছিল, গর্ভবতী যারা ছিল তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হতো। এখন সবকিছু ওনারা বন্ধ করে দিচ্ছে। রাত 10টায় আমাদের মেসেজ আসে আজকে আমাদের অফিস বন্ধ। কেন বন্ধ করবে? কোনো সিদ্ধান্ত না জানিয়ে তারা অফিস হুট করে কেন বন্ধ করবে? এর আগে বুধবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছ থেকে সহায়তার আশ্বাস পাওয়ায় কারখানা খোলা রাখার সিদ্ধান্ত জানায় বিজিএমইএ। রাজিবুল হাসান, সময় সংবাদ। উন্নয়ন কাজের অংশ হিসেবে খুলনায় চলছে বিভিন্ন দফতরের একাধিক প্রকল্পের কাজ। সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক বিভাগ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের একাধিক উন্নয়ন কাজ একই ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের কবজায়। একসঙ্গে অনেক কাজ আটকে রাখায় কোনো কাজই ঠিকভাবে শেষ করতে পারছে না প্রতিষ্ঠানটি। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। খুলনায় বিভিন্ন দফতরের চলমান উন্নয়ন প্রকল্পের 6টি কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স, যার সবগুলোতেই ধীর গতি। খুলনা সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের এসব কাজের টাকার অঙ্কে মূল্য 559 কোটি 9 লাখ টাকা। খুলনা সিটি কর্পোরেশনের আধুনিক বর্জ্য পরিশোধন কেন্দ্র এবং কুয়েট অ্যাপ্রোচ রোডের মেয়াদ শেষ হয়েছে গত জানুয়ারিতে, যেখানে পরিশোধন কেন্দ্রের কাজ হয়েছে মাত্র 35%। আর অ্যাপ্রোচ রোডের সড়ক সংস্কার শুরুই হয়নি, চলছে ড্রেন নির্মাণ। প্রতিষ্ঠানটি নগরীর কেডিএ বিপণী বিতান নির্মাণ কাজ শুরু করে গত বছর, যা চলতি বছর শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে মাত্র 30%। অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের টেসি ভবন নির্মাণ কাজও শেষ হওয়ার কথা ছিল গত এপ্রিলে। 4তলা ভবনের নিচতলার কাজই শেষ হয়নি এখনও। কয়েক দফায় সময় বাড়িয়ে সড়ক বিভাগের একটি কাজ সম্প্রতি শেষ হয়েছে, অপরটি চলমান। সব মিলিয়ে ভোগান্তির চরমে নগরবাসীর। রডগুলা রয়েছে, যদি একটা কোনো সমস্যা হয় এখানে কাস্টমার আসে আর কে যাতে ঘুরে চলে যায়। চলাচলতে খুব অসুবিধে, এর জন্য আমরা চলতে পারি না। অ্যাক্সিডেন্ট হচ্ছে ঘন ঘন। যানবাহন যখন যায় এখান দিয়ে, তখন এখান থেকে অনেক ধুলোবালি সৃষ্টি হয়। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সমাজের জন্য অনেক ক্ষতিকর। অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের দুর্ভোগ অনেকটা বেশি হইতেছে। প্রতিষ্ঠানটির একসঙ্গে এত কাজ করার সক্ষমতা আছে কিনা যাচাই করে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ অর্থনীতিবিদদের। সরকারি কর্তৃপক্ষের দিক থেকে কোনো অবহেলা আছে কিনা, তাহলে সেখানে দায়ী একইভাবে দুই পক্ষও হতে পারে। ঠিকাদারি প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক অক্ষমতা, জনবল, মেশিনারিজ, অর্থ, এইগুলার ক্ষেত্রে তার দুর্বলতা আছে কিনা। কাজের এমন ধীরগতিতে অসন্তোষ দফতরগুলোরও। বারবার তাদেরকে তাগিদ দেওয়া হয়েছে এবং চিঠি দিয়ে তাদেরকে অবগত করা হয়েছে যে তোমাদের কাজের প্রতি আমরা সন্তুষ্ট না, তোমাদের কাজকে বেগবান করো, তাহা নাহলে তোমাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আশা করতেছি এই টাইমের মধ্যে কাজটা শেষ করতে পারবো এবং আমরা আশা করব ঠিকাদারের আরও অ্যাক্টিভ হওয়ার জন্য, যাতে সে দ্রুত কাজটা শেষ করতে পারে। এ নিয়ে প্রশ্ন করা হলে নানা অজুহাত দেখিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের। ওয়াসার ইয়েটা শেষ হলে তারপরে আমরা কাজ শুরু করলে সময় শেষ হবে। আর সিটি কর্পোরেশনের কাজটাও আপনার বর্জ্য ব্যবস্থাপনা, ওটার কাজও চলমান আছে। গত 30 জুনের মধ্যে কেসিসির বর্জ্য শোধনাগার কাজ শেষ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তির নির্দেশ দিয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে সেই সময় কিছুটা বৃদ্ধি করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।
খেলার খবর, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের সেরা অর্জন। এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আসন্ন ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও ভালো করা সম্ভব। পাকিস্তান থেকে দেশে ফিরে এমন মন্তব্য করেছেন নাজমুল হোসেন শান্ত। রাজনৈতিক পট পরিবর্তনের পর দলের সিনিয়র ক্রিকেটার সাকিব কিছুটা অস্বস্তিতে থাকলেও দলের সব ক্রিকেটার তার পাশে আছেন বলে জানান শান্ত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন মুহূর্ত একেবারেই বিরল। মুখে চওড়া হাসি আর হাতে সোনালী ট্রফি নিয়ে উপস্থিত টাইগার অধিনায়ক। ঐতিহাসিক পাকিস্তান সিরিজের পর দেশে ফিরেছেন ক্রিকেটাররা। তাদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালকরা। ফুল দিয়ে শান্ত লিটনদের বরণ করে নেন তারা। পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ করে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ক্রিকেট দল। কদিন বাদেই ভারত সফর, এরপর ঘরের মাঠে আতিথ্য দিতে হবে প্রোটিয়াদের। উঠতে থাকা টাইগাররা এখন এই দুই সিরিজেই দারুণ কিছু করতে আত্মবিশ্বাসী। প্রত্যেকটা ম্যাচই যখন আমরা খেলি, প্লেয়ারদের মধ্যে ওই বিশ্বাসটা এখন আছে যে আমরা জেতার জন্য খেলছি। খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি, তাহলে আমার বিশ্বাস যে আমরা সামনের দুইটা সিরিজও ভালো করব। কোচিং স্টাফের বিদেশি সদস্যরা ছিলেন না এই বহরে। একমাত্র ব্যতিক্রম হাতুরু সিংহে, যার দলের সঙ্গে আসার কারণ বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। নিজের ভবিষ্যৎ নিয়ে সবুজ সংকেত পেলে অস্ট্রেলিয়া গিয়ে ছুটি কাটিয়ে ফিরবেন আগামী 12ই সেপ্টেম্বর। তার আগে এই লঙ্কানকে নিয়ে প্রশংসা বাক্য শান্তর কণ্ঠে। প্লেয়াররা খুবই ক্লিয়ার কোচের সাথে এবং খুবই সাপোর্টিভ ছিল। প্রপার প্ল্যান, প্রত্যেকটা প্লেয়ারকে প্রপার প্ল্যান দিয়েছেন এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল। একমাত্র সদস্য হিসেবে এদিন দলের সঙ্গে আসেননি সাকিব আল হাসান। দোহা হয়ে লন্ডনে গেছেন এই অলরাউন্ডার। সেখানে 9 সেপ্টেম্বর সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলবেন কাউন্টি। এরপর 15 তারিখ ভারতে যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। সাকিব না এলেও সাকিবের নামে মামলার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান ক্রিকেটাররা। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল, টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেই থাকেন। বাট হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে, প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে। করাচি থেকে দোহা হয়ে প্রথম ধাপে 15 সদস্য আসেন দেশে। আরেক বিমানে কাতার হয়ে 6 সদস্য পা রাখে রাত 2:30টার দিকে। দিন চারেকের বিশ্রাম শেষে হোম অফ ক্রিকেটে ন্যাশনাল টিমের চলমান ক্যাম্পে যোগ দেবেন তারা। এরপর 15 তারিখ ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তর দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা। চিঠি পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ। গণ অভ্যুত্থানের 1 মাস আজ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই দেখিয়েছে মুক্তির পথ। হতাহতদের স্মরণে শহীদী মার্চ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং ছুটির পর খুলছে পোশাক কারখানা, যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার। সাভারে 11 দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।